48 লস অফ পাওয়ার। প্রথম নিয়ম, নেভার আউটসাইড দ্য মাস্টার। মানে কখনো নিজেকে আপনার মাস্টার বা বসের সামনে সুপিরিয়র দেখাবেন না। কিন্তু কেন? এটা আমরা স্টেপ বাই স্টেপ দুটো উদাহরণের সাহায্যে বুঝব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, মানুষ স্বভাবতই একটু হিংসাপরায়ণ হয়। তাই আপনি কখনোই আপনার মাস্টারের সামনে নিজেকে সুপিরিয়র দেখাবেন না। আপনি হয়তো আপনার মাস্টারকে ইমপ্রেস করার জন্য কিছু করলেন, কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে। আপনার মাস্টার আপনাকে নিয়ে হীনমন্যতায় ভুগতে পারেন, এমনকি আপনার ক্ষতিও করতে পারেন। কারণ আপনার এই মাস্টারকে ইমপ্রেস করার চক্করে সমস্ত বাহাবা সাব্বাসী আপনার উপরই এসে পড়বে এবং তিনি আপনার মাস্টার হওয়া সত্ত্বেও সেন্টার অফ অ্যাটেনশন থেকে সরে আসবেন। আর এটাই ওনার ইগোকে হার্ট করতে পারে, একটা ভয় চেপে বসতে পারে। আর হতে পারে তিনি আপনার থেকে ইনসিকিওরও ফিল করতে পারেন। ফলস্বরূপ তখন তিনি আপনার ক্ষতির চেষ্টাও করতে পারেন। তাই সবসময়ই নিজের মাস্টারকে সুপিরিয়র দেখাবেন, আর এতে আপনিও ক্ষমতার সিঁড়িতে উঠতেই থাকবেন। তো চলুন উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। নিকোলাস ফোকেট, লুইস XIV যখন রাজা ছিলেন তখন তিনি তার সাম্রাজ্যের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। এমন একজন ফাইন্যান্স মিনিস্টার যিনি একজন বড় বড় আলিশান পার্টি দেওয়ার জন্য খুব জনপ্রিয় ছিলেন। আর রাজার কিছু খাস ব্যক্তিদের মধ্যে ইনিও একজন ছিলেন। এখানে কথা হচ্ছে সেই সময়ে যখন 1661-তে জুনস মাদারিং, যিনি কিং লুইসের রাজত্বে প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি হঠাৎই মারা যান। যার ফলে তখন নতুন প্রাইম মিনিস্টার নিয়োগের প্রয়োজন হয়ে পড়ে। আর তখন মানুষের মনে হতে লাগে যে নিকোলাস রাজার কাছাকাছি ব্যক্তি হওয়ায় তাকেই তিনি প্রাইম মিনিস্টার হিসেবে বেছে নেবেন। কিন্তু কিং লুইস প্রাইম মিনিস্টারের পদটিকেই অ্যাবলিশ করে দেন, মানে সেই পদটাকেই সরিয়ে ফেলেন। তখন নিকোলাসের মনে হয় যে কিং লুইস হয়তো তাকে ভুলে যাচ্ছেন, তাই হয়তো তাকে এমন কিছু করা দরকার যাতে রাজার নজর এবং ভালোবাসা তার উপর পড়ে। তাই নিকোলাস একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেন তার নতুন প্রাসাদ ওয়েক্স নেভি কমপ্লেতে। এই পার্টির মূল কারণই ছিল তার নতুন প্রাসাদ এবং রাজার দৃষ্টি আকর্ষণ করা। তাই নিকোলাস এই পার্টির গেস্ট অফ অনার রাজাকে দেন। নিকোলাসের পার্টি অ্যারেঞ্জমেন্ট সবসময় দুর্দান্ত রকমের হয়। আজ পর্যন্ত ফ্রান্সে দেখা যায়নি এমন সব খাবার দাবার, এমন অনেক নামি দামি মানুষ, সমস্ত শাহী মানুষজন এই পার্টিতে ইনভাইটেড ছিলেন। এছাড়াও নিকোলাস রাজার কিছু বন্ধুকেও ইনভাইট করেছিলেন। আর এই পার্টির সৌন্দর্যকে বাড়িয়ে তোলার জন্য মলের, যিনি সেই সময়ের একজন বিখ্যাত রাইটার ছিলেন, তিনি একটা পুরো ড্রামা লিখেছিলেন। পুরো পার্টিতে নিকোলাস রাজার পাশেই ছিলেন। যে গেস্ট অফ অনার রাজাকে দেওয়ার ছিল সেটা তিনি যথাযথই রাজাকে দেন এবং রাজার বন্ধুরাও নিকোলাসের এই পার্টিতে নিকোলাসের প্রতি বেশ ইমপ্রেস হন। আর একটা সুন্দর মুহূর্ত নিয়ে এই পার্টি সমাপ্ত হয়। আর তার পরের দিনই নিকোলাস ফোকেটকে গ্রেপ্তার করে নেওয়া হয়। আর তার অপরাধটা কী ছিল? তিনি রাজ্যের খাজনা থেকে সোনা এবং টাকা চুরি করেছিলেন। নিকোলাস সোনা এবং টাকা চুরি তো করেছিলেনই, কিন্তু অবাক করার ব্যাপার হলো এই সমস্ত ঘটনা রাজা আগে থেকেই জানতেন এবং রাজার কথা মতোই নিকোলাস এই চুরিটা করেছিলেন। তারপর নিকোলাসকে দোষী সাব্যস্ত করে তাকে জেলবন্দি করা হয়। তো এখন কথা হলো, এরকমটা হলো কেন? কেন নিকোলাস ফোকেটকে সাজা দেওয়া হলো? রাজা লুইস XIV, দ্য সান কিং, একজন অ্যারোগেন্ট প্রাউড রাজাদের মতোই একজন রাজা ছিলেন, যিনি নিজেই সেলফ সেন্টার্ড ছিলেন। তিনি সবসময়ই অ্যাটেনশনের সেন্টারে থাকতে পছন্দ করতেন। তো এটা স্বাভাবিক ব্যাপার, এরকম মানুষের ইনসিকিউরিটিসগুলোও একটু বেশিই থাকে। রাজার প্রতি লয়্যালটি দেখানোর জন্য, ডিভোশন দেখানোর জন্য যে পার্টির আয়োজন করেছিলেন সেটার প্রভাব পুরোটাই বিপরীত হয়ে যায়। পার্টি এতটাই সুন্দর ছিল যে প্রতিটা মানুষই নিকোলাসের প্রতি ইমপ্রেস হয়ে যান। তার মধ্যে রাজার কিছু বন্ধু তাকে অনেক প্রাইজ জানান। আর এটাই একজন সেলফ সেন্টার্ড ম্যান লুইস XIVের ইগোকে হার্ট করেছিল। সেই পার্টিতে নিকোলাস ফোকেটের এত প্রশংসা হয় যে এই প্রশংসার ফলে লুইস XIV ইনসিকিউরিটিস ফিল করতে শুরু করেন যে জনসমক্ষে তার ওজন কমে যাচ্ছে না তো। আর এটাই কারণ রাজা তাকে শাস্তি দিয়েছিলেন। আর শুধু তাই নয়, নিকোলাসের পর জন কোবার্ট, যিনি একজন পার্টিস এবং ম্যানেজমেন্টের নামে বদনাম ছিলেন, রাজা তাকে ফাইন্যান্স মিনিস্টার হিসেবে নিয়োগ করেন। আর তার হাত ধরেই পাওয়া ট্রেজারির টাকা একটা বিশাল প্রাসাদ বানানোর ক্ষেত্রে খরচ করা হয়, যেটা নিকোলাস ফোকেটের প্রাসাদ থেকেও অনেক বড় এবং সুন্দর ছিল।
ওই প্রাসাদের ওপেনিংয়ে তিনি একটা পার্টির অ্যারেঞ্জমেন্টও করেন, যেটা নিকোলাসের পার্টির থেকেও অনেক সুন্দর ছিল, যে পার্টির ফলে নিকোলাস তার ফ্রিডম হারিয়ে ফেলেন। 1600 শতাব্দীর দিকে একজন ইটালিয়ান অ্যাস্ট্রোনমার এবং একজন ম্যাথমেটিশিয়ান একটা বেশ কমপ্লিকেটেড সিচুয়েশনে নিজেকে খুঁজে পান। যদিও গ্যালিলিও ভালো করেই জানতেন যে সেই সময়ের রুলারকে কিভাবে খুশি রাখতে হয়, তাই তো গ্যালিলিওকে আজও জ্ঞানের ভাণ্ডার বলে জানা হয়। কিন্তু ওই সময় রুলার্সদের বা রাজাদের জ্ঞান নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ছিল না। মাথা ব্যথা ছিল তো শুধু তাদের নামের, তাদের গৌরবের, তাদের খ্যাতির, অর্থের, স্টেটাসের। আর গ্যালিলিও সেটাই করতেন। তার যে কাজ ছিল সেটা তিনি সেই রুলার বা রাজাদের ডেডিকেট করে দিতেন, যেটার ফলে তার প্যাট্রিয়ান্স বাড়ত এবং তার স্টুডেন্টদের সংখ্যাও বাড়ত। যেমন একটা সময় তিনি মিলিটারি কম্পাস বানান, যেটা তিনি ওয়াজিয়াকের ডিউককে ডেডিকেট করেন। আর সেই কম্পাসকে কিভাবে ব্যবহার করতে হবে সেই নিয়ে যে বইটা লিখেন সেটা তিনি মেডিসিয়াস ফ্যামিলিকে ডেডিকেট করেন। ফলে দুজন রুলার্সই বেশ খুশি ছিলেন। কিন্তু সমস্যা এটা ছিল যে তার যে প্যাট্রিয়ন্স ছিল সেটার বদলে তাকে গিফট দেওয়া হতো, প্রশংসা করা হতো, কিন্তু তাকে টাকা পয়সা দেওয়া হতো না। এরকম পরিস্থিতি থেকে বেরোনোর জন্য গ্যালিলিও একটা প্ল্যান তৈরি করেন। যখন তিনি 1610 খ্রিস্টাব্দে জুপিটার প্ল্যানেটে মুনসের খোঁজ বের করেন, তখন তার এই কাজের কৃতিত্ব ডিভাইড করার বদলে তিনি শুধুমাত্র একটা ফ্যামিলির উপরই কনসেন্ট্রেট করেন। তিনি তার কাজের সমস্ত কৃতিত্ব মেডিসি ফ্যামিলিকে দিলেন, যেটা একটা ইটালিয়ান ব্যাংকিং ফ্যামিলি ছিল, যাদের অপরিসীম টাকা এবং ক্ষমতা সম্পন্ন ব্যক্তি বলে জানা হতো। যখন গ্যালিলিও তার খোঁজকে মেডিসি ফ্যামিলিকে ডেডিকেট করেন, তখন তিনি মেডিসি ফ্যামিলিকে পলিটিক্স বা ব্যাংকসের থেকেও অনেক উচ্চ মর্যাদায় সম্পন্ন করেন, ধরো যে দেবতাদের জায়গায়। মেডিসি ডাইনেস্টিকের প্রথম লিডার কোসিমো I এই জিনিসটাকে খুব বেশি এপ্রিসিয়েট করেন, এতটা পর্যন্ত যে তিনি তার রাজবংশকে জুপিটার বলেই ঘোষণা করে ফেলেন। আর গ্যালিলিও এই কাহিনীটাকে এতটা দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যান যে ওই জুপিটার এবং তার 4টি চাঁদ যেন মেডিসি ফ্যামিলির সাথে ডাইরেক্টলি কানেক্টেড। মেডিসি ডাইনেস্টিকের রাজা কোসিমো I জুপিটার হলেন, আর 4 জন প্রিন্স, জুপিটারের 4টি মুন। আর মানুষের মধ্যেও এমন বিশ্বাস রটানো হয় যে যেন ঈশ্বরের ইচ্ছাও যে মেডিসি পরিবারই টাকা পয়সা ধন দৌলতের অধিকারী হবে। এই ঘটনায় কোসিমো II এতটা প্রভাবিত হন যে তিনি গ্যালিলিওকে তার রাজসভার ম্যাথমেটিশিয়ান এবং ফিলোসফার বলে ঘোষণা করেন এবং তাকে পুরো বেতনের বিনিময়ে রাখা হয়। ফলে গ্যালিলিও তার পজিশন এবং টাকা পয়সা নিয়ে একটা নিশ্চয়তা পেয়ে যান, যেটা আগে ছিল না। তো এখন প্রশ্ন হলো, গ্যালিলিওর সাথে এমন হলো কেন? কারণ খুবই সহজ। প্রতিটা মাস্টারই অন্যের থেকে উঁচা এবং শ্রেষ্ঠ হতে পছন্দ করেন, আর এই জিনিসটারই ফায়দা গ্যালিলিও নিয়েছিলেন। সেই সময় রাজা বা রুলার্সদের জ্ঞান বিজ্ঞান নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ছিল না। তাদের মাথা ব্যথা ছিল শুধুমাত্র নাম, খ্যাতি, গৌরব নিয়ে। আর গ্যালিলিও সেটাই তাদের দিয়েছিলেন, নাম, খ্যাতি, গৌরব। যার জন্য তিনি মেডিসি ফ্যামিলিকে শুধু নিজের উপরে না, সমস্ত মানুষের উপরে রেখেছিলেন। আর এর থেকে বেটার জিনিস একজন মাস্টারের কাছে আর কিছুই হতে পারে না। গ্যালিলিও সেই কাজটা করে দেখিয়েছিলেন যেটা নিকোলা ফোকেটস করে দেখাতে পারেননি। সো হোয়াট ডিড উই লার্ন ফ্রম দিস 2 এক্সাম্পলস? প্রতিটা মানুষের মধ্যেই ইনসিকিউরিটিস থাকে, কারো ইগো বেশি তো কারো প্রাইড বেশি থাকে। তাহলে কি আমরা সবার ফিলিংসকেই কদর করে বেড়াবো? একদম না। আপনাকে শুধু সেই মানুষটারই সুপেরিয়রিটি বজায় রাখতে হবে যে মানুষটা আপনার ফায়দার। আবার এটা ভাবে না যে সেটা পুরনো সময় ছিল আর এটা নতুন। আর আজও মাস্টার্সদের সুপেরিয়রিটি হওয়াটা পছন্দের। আপনাকে বেশ তাকে সেই ইম্পর্টেন্সটা ফিল করাতে হবে যেটা তিনি চান। বেশ এটাকে ধ্যানে রাখবেন যে এই ইমপ্রেশন ইনসিকিউরিটিসে যেন পরিণত না হয়ে যায়। যদি আপনি হুঁশিয়ার তাহলে আপনি কম হুঁশিয়ারি দেখান, যদি আপনি চার্মিং তাহলে কম চার্মিং দেখান। এমন সব ভুল করুন যাতে কোনো ক্ষতি যেন না হয়, যাতে সেখানে আপনাকে যেন আপনার মাস্টারের সাহায্য নিতে হয়, যেটার ফলে আপনার মাস্টার একটা স্পেশালিটি এবং পজিশন ফিল করবেন এবং তিনি নিজেই নিজেকে একটু উঁচু মনে করবেন। আপনার কাছে দুটো রাস্তা আছে, হয় আপনি এই গর্বিত রাক্ষসদের তাদের সুপেরিয়রিটি দিন, নয়তো নিজেকে তাদের সামনে কম দেখান। এখন হয়তো আপনি ভাবছেন যে আমি ভালো নিজেকে কম কেন দেখাবো। বিশ্বাস রাখুন, শেষ পর্যন্ত বোকা তো জন কবার্ট হয়েছিলেন, নিকোলাস ফোকেট নয়। একজন হুঁশিয়ার ব্যক্তি এটা ভালো করেই জানেন যে তাকে কখন ঝুঁকতে হবে আর কার সামনে ঝুঁকতে হবে। এই লয়ের মানে এটা নয় যে আপনি প্রতিটা মানুষকেই সুপেরিয়র ফিল করাবেন। যদি আপনার মাস্টার একটা পাওয়ারফুল এবং সাস্টেনেবল পজিশনে আছেন তাহলে আপনাকে তাকে সুপেরিয়র ফিল করাতেই হবে। কিন্তু আপনার মাস্টার যদি উইক আর কমজোর পজিশনে থাকেন তাহলে তাকে সুপেরিয়র ফিল করানোর কোনো দরকার নেই।
তখন দয়া দেখানোরও কোনো দরকার নেই, বরং নিজের সমস্ত শক্তি দিয়ে তাকে নিচু দেখানোর প্রয়াস করবেন, না তাকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু তার আগে আপনাকে এটা কনফার্ম করতে হবে যে তিনি যেন পরে আর কখনো সাস্টেনেবল হতে না পারেন। আউটস্মার্ট অফ ইউর মাস্টার অ্যান্ড উইন দ্য পাওয়ার। কেননা শেষ পর্যন্ত ক্ষমতা শুধু একটা জিনিসেরই গোলাম হয়ে থাকে, আর সেটা সময়ের। বেশ, আপনাকে সঠিক সময়টাকে বেছে নিতে হবে। ভিডিওটা আমাদের এখানেই শেষ হচ্ছে। বইটা যারা পড়েছেন তারা ভালো করেই জানেন যে বেশ কয়েকটা এক্সাম্পল আরও ছিল, কিন্তু আমি বেশ সেই উদাহরণগুলোই নিয়েছি যেটা এই ল এর ব্যাখ্যা দিতে আমার সুবিধা হবে। তো কেমন লাগলো আপনাদের এই 48 লস অফ পাওয়ারের প্রথম ল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। অতঃপর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।